প্রিয় দর্শক, চ্যানেল আইয়ের স্টুডিও থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ। গত ৩রা অক্টোবর থেকে ৯ই অক্টোবর জাতীয় শিশু অধিকার সপ্তাহ পালিত হয়ে গেল। এই সপ্তাহ উপলক্ষেই চ্যানেল আইয়ের এই আয়োজন। এই অনুষ্ঠানটির সহায়তা দিয়েছেন সেভ দ্য চিলড্রেন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কর্পোরাল পানিশমেন্ট, অর্থাৎ ক্লাসরুমে বা শিক্ষাক্ষেত্রে শিশুকে যে শাস্তি দেওয়া হয় তার শিশুর উপর কী ধরনের প্রভাব ফেলছে এবং সে ব্যাপারে সরকারের বা অন্যান্য যে প্রতিষ্ঠানের কি উদ্যোগ রয়েছে সেটা বন্ধ করার ক্ষেত্রে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করছেন মাননীয় মন্ত্রী নুরুল ইসলাম লাহিদ, শিক্ষা মন্ত্রণালয়। উনি আমার ডান পাশে রয়েছেন। আমার বাম দিকে রয়েছেন ডক্টর খলিকুজ্জামান আহমেদ, কো চেয়ারম্যান জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটি, এবং আমার সর্বশেষ বামে রয়েছেন খন্দকার শাহরিয়ার শাকির, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট। আমি আজকে আলোচনাটা শুরু করতে চাই মাননীয় মন্ত্রীকে দিয়ে। আপনাকে প্রথমে ধন্যবাদ জানাতে চাই। আজকে আমাদের যে বিষয় আলোচনা, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে শাস্তির যে বিষয়টা রয়েছে, আমার ধারণা যে গত বছর আপনি এটা শিশুদের একটা আলোচনা অনুষ্ঠানে গিয়ে আপনি কমিটমেন্ট দিয়ে 7 দিনের মধ্যে একটা সার্কুলার ইস্যু করেছেন যে শাস্তি বন্ধ করবার জন্য। এটা একটা অবশ্যই যুগান্তকারী সিদ্ধান্ত আমরা মনে করি। আপনার কাছে যে বিষয়টা প্রশ্ন, যে এই 1 বছর আগে আপনি যে উদ্যোগটা নিয়েছিলেন সেটা কতটা কার্যকর হচ্ছে, অথবা মনিটরিংয়ের জন্য আপনি কোনো উদ্যোগ গ্রহণ করছেন কিনা? একটা সময় ছিল যখন আমাদের অভিভাবকরা স্কুলে নিয়ে দিয়ে এসে বলতেন যে স্যার, মাংসটা আপনার, হাড্ডিটা আমার, পিটাইয়া ঠিক করে দিবেন। ছাত্ররাও সেটা মেনে নিছে এবং গার্জিয়ানও তাই চাইছে, শিক্ষকরাও তাই মনে করতেন যে দুষ্টুমি করলে, লেখাপড়া না পারলে তাকে পিটিয়ে, অর্থাৎ নির্যাতন করে মানসিক বা শারীরিক, তাকে ঠিক করা যাবে। এমনকি অপমানজনকও করে শাস্তি দেওয়া হয়তো, কান ধরে দাঁড়িয়ে থাকা ইত্যাদি। তো আজকের যুগ পাল্টে গেছে। আমাদের নতুন প্রজন্ম তারা অনেক কিছু জানে, অনেক কিছু বুঝে, তারা অনেক আত্মসম্মানবোধ এবং একটা আত্মবিশ্বাস জাগ্রত করার সময় এটা। তো আমরা এই অবস্থা বিবেচনা করে আমরা মনে করি যে এখন যদি কোনো শিক্ষার্থীকে তার দুষ্টুমি করুক কিংবা সে লেখাপড়ায় পিছিয়ে পড়ছে এই কারণে ভালো লেখাপড়া করতে পারে না, তার উপর শারীরিক বা মানসিক কিংবা অপমানজনক কোনো শাস্তি দেওয়া হয়, এতে তার বিরূপ প্রতিক্রিয়া হবে এবং সে শিক্ষকের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলবে, অশ্রদ্ধাশীল হয়ে পড়বে, ক্ষুব্ধ হবে, প্রতিশোধ পরায়ণ হয়ে উঠবে এবং সেই স্কুলের প্রতি, শিক্ষার প্রতি তার মনোভাব বিরূপ হয়ে উঠবে এবং স্কুলের প্রতি তার একটা আকর্ষণ থাকবে না। আমরা চাই এখনকার নতুন প্রজন্মকে আমাদের শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে, শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীল করে তুলতে, এবং সেই জন্য ক্লাসরুম কিংবা শিক্ষক কিংবা পাঠদান সেটা হতে হবে অনেক বেশি আকর্ষণীয়, অনেক বেশি আনন্দময়। সেই হিসাবে আমরা একটা পরিপত্র জারি করি, সব স্কুলকে বলি যে আপনারা ছাত্রদেরকে বা শিক্ষার্থীদেরকে কোনোভাবেই শারীরিক মানসিক শাস্তি দিতে পারবেন না এবং তাদেরকে আকর্ষণ করে, ভালোবেসে এবং দরদ দিয়ে তার মনোভাবটা বুঝে নিয়ে তাকে শুধরাইতে হবে। এইটার পর এখন দেখেন প্রায় দেখবেন মিডিয়াতে কিছু না কিছু খবর বের হয়। আগে মিডিয়া তো ব্যাপক প্রসার ছিল না, এখন কোনো ঘটনা ঘটলেই সেটা চলে আসে। এতে একটা সুবিধা হচ্ছে যে আমরা দৈনন্দিন খবরটা পেয়ে যাই। আমার একটা বড় কাজ হলো সকালবেলা উঠে আমি পত্রিকা পড়ি, এক কাপ চা খাইতে খাই। তাতে আমি দেখি কোথাও কোনো মেয়ের উপর অত্যাচার হয়েছে, রাস্তায় যেতে পারে নাই, কোনো ছেলেকে পিটানো হয়েছে, কোনো ছেলেকে এটা হয়েছে, এইগুলো আমি সাথে সাথে নোট করে আমি তাৎক্ষণিক, আমার সব নাম্বার দেওয়া আছে, আমি ওই জেলার ডিসিকে ফোন করি বা কোনো থানার টিও থাকলে ফোন করি যে এইরকম ঘটনা ঘটছে, আপনি ইমিডিয়েটলি খবর নেন, ব্যবস্থা নেন। প্রথম দিকে আমরা চেষ্টা করছি যে এগুলো একটু বুঝাইতে, কারণ একজন শিক্ষক তিনি এইভাবে মানসিকভাবে প্রস্তুত, তার মানসিকতার ও চিন্তার পরিবর্তন প্রয়োজন আছে, তিনিও বিষয়টাকে গ্রহণ করে নিতে হবে। সেজন্য আমরা একটা দুই রকম পদ্ধতি দিয়েছি। একটা হচ্ছে যে আমরা এটা করলে পরে তার উপর কিছুটা আমরা কি বলবো, একটা তার দায়িত্বের প্রতি অবহেলা কিংবা দায়িত্বটা ঠিক পালন করেন নাই বা করা উচিত না এমন কাজ করছেন, সেই হিসাবে এক ধরনের বলতে পারেন শব্দটা ঠিক অ্যাপ্রোপ্রিয়েট কিনা, যে শাস্তি, তাকে হয়তো সাসপেন্ড করা হলো, তাকে হয়তো জিজ্ঞাসাবাদ করা হলো ইত্যাদি ইত্যাদি। খুব বেশি মারধর করে অনেক সময় করে, যেগুলো হয়তো ক্রিমিনাল কেসে পড়ে যায়। কিন্তু আমরা মূল উদ্যোগটা নিচ্ছি যে শিক্ষকদের মধ্যে একটা চেতনা জাগ্রত করে তোলা। তিনি এটা বুঝবেন যে মারধর করে তাকে আমি ঠিক পথে আনতেও পারবো না, ভালো শিক্ষাও দিতে পারবো না, বরং উল্টা সে আমার প্রতি বিরূপ হয়ে যাবে। এই চেতনাটা দেওয়ার জন্য আমরা শিক্ষকদেরকে যে আমরা প্রশিক্ষণ দেই, আমরা শিক্ষক ম্যানুয়াল তৈরি করে দিচ্ছি, এইভাবে বিভিন্ন আলোচনায় সব জায়গায় আমরা তাদের মধ্যে এই চেতনা নিয়ে চেষ্টা করছি। ইনস্টিটিউশনাল মনিটরিং যেমন নিউজটা আসছে কিনা, আমরা সেই ইনস্টিটিউশনাল মনিটরিং এরকম করছি যে পরিচালনা কমিটিকে আমরা জানাইছি যে এটা করতে হবে, হেডমাস্টারকে আমরা বলছি আপনার দায়িত্ব এটা,
হেডমাস্টার নিজেও অনেক সময় এরকম করতেছেন। তো এইটা আমাদের যে লোকাল, আমাদের প্রতি থানায় একজন মাধ্যমিকের শিক্ষা অফিসার আছেন, প্রাথমিকের শিক্ষা অফিসার আছেন এবং তার কজন সহযোগীও আছেন। তারা মোটামুটি খবর নেন যে দেখবেন আমাদের মেয়েদের নিরাপত্তার সমস্যা আসছিল, মাদকাসক্ত হয়ে যাচ্ছে, এগুলো নিয়ে আইন আমরা প্রয়োগ করছি, আমরা এমনকি মোবাইল কোর্ট চালু করছি। কিন্তু আমি সবসময় বলে আসছি যে এই ধরনের বিষয়গুলো একটা সামাজিক আন্দোলন হিসেবে সচেতনতা বিল্ডার করার যে লক্ষ্য নিয়ে যদি আমরা না আগাই, আমরা কাউকে জোর করে শাস্তি দিয়ে এগুলো অর্জন করতে পারবো না। আমাদের এখানে একটা বড় সহায়ক হয়েছে যে মাননীয় হাইকোর্ট একটা রায় দিয়েছেন, সেখানে একটা আবেদন করা হয়েছিল এবং তারা যে রায় দিয়েছেন তার ফলে এটা আইনগত ভিত্তি এবং সকল মানুষের মধ্যে মনে হবে যে এটা একটা ক্ষুদ্র শিক্ষামন্ত্রী কিংবা একটা শিক্ষা মন্ত্রণালয় তারা করছে না, এটা একটা আইনগত ভিত্তি আছে এবং মাননীয় বিচারপতিরা পর্যন্ত বলতেছেন। এটা আমাদের জন্য খুবই সহায়ক হয়েছে এবং এটা আমি মনে করি যে আমাদের যে সুশীল সমাজ, আমাদের জ্ঞানীগুণী ব্যক্তি যারা আছেন, সবাই কিন্তু এগুলোকে সমর্থন দিচ্ছে, যার ফলে এটা একটা শক্ত ভিত্তির উপর আমরা আগাতে পারতেছি এবং এটাকে কেউ অপোজ করতেছেন না। যিনি করতেছেন তিনি হয় লজ্জিত হচ্ছেন অথবা তিনি, এটা কিন্তু একটা ডিমান্ডের জায়গা ছিল এবং এটা খুব সময় উপযোগী একটা সিদ্ধান্ত আপনাদের নিয়েছেন। আমি একটু এবার ডক্টর খলিকুজ্জামান সাহেব আপনার কাছে আসবো। শিক্ষানীতিতে এই বিষয়ে আপনারা কোনো জায়গায় কোনোভাবে প্রায়োরিটি দিয়েছেন কিনা, যে শিক্ষা ব্যবস্থা, যেটা মাননীয় মন্ত্রী বললেন যে আকৃষ্ট করার ব্যাপারটা অনেক বেশি শাস্তির চেয়ে, শিক্ষানীতিতে যে অত্যন্ত যুগান্তকারী যে বিষয়গুলো আছে সেগুলো যাতে দ্রুত বাস্তবায়িত হয় এবং তার জন্য একটা শিক্ষা আইন দরকার, সেই আইনের খসড়া হয়েছে এবং সেটার উপরে কাজ করা হচ্ছে এবং আমরা আশা করছি খুব দ্রুত, কারণ আইন না হলে অনেকগুলো জিনিস করা যাবে না। শিক্ষানীতিতে অনেক বিষয় আছে যেগুলির আইনে একটা জিনিস বলা আছে, এখন আমরা একটু পরিবর্তন করার কথা শিক্ষানীতিতে বলেছি। তো সেই জন্যে এই আইনটা যদি দ্রুত হয়ে যায় এবং এটা আমি আশা করছি হয়ে যাবে। অনেক বিষয়, যেমন এই বিষয়টা যেটা শারীরিক এবং মানসিক, আপনাদের সঙ্গে কথা বলেছি, শিশুদের নিয়ে এসেছিলেন, আমরা আলোচনা করেছি, শিশুদের কাছ থেকে আমরা তাদের পরামর্শ নিয়েছি, তারা বাস্তবে কি দেখেছে সেটা আমরা শুনে শিক্ষানীতিতে এটা কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে যে শারীরিক মানসিক কোনো ধরনের কোনো শাস্তি দেওয়া যাবে না, তাকে বুঝিয়ে শুনিয়ে পড়াতে হবে। এবং আরেকটি জিনিস এখানে আছে, পরিবেশটাকে উন্নত করার জন্যে বিদ্যালয়ের যে পরিবেশ, সেখানে শিক্ষক, সেখানে ছাত্র ছাত্রী, তাদের মধ্যে একটা সহমর্মিতা তৈরি করার জন্যে কমিটি করার প্রস্তাব শিক্ষানীতিতে আছে এবং আশা করি যে এটা পরবর্তীতে বাস্তবায়িত হবে। যে সবাই মিলে দেখবে, মেয়েদের উত্ত্যক্ত করা সেটা একটা বিষয়, স্কুলের পরিবেশটা তৈরি রাখা, স্কুলের যে সৌন্দর্য বৃদ্ধি করা যাতে এটা আকৃষ্ট হতে পারে, তো সেটা শিক্ষক এবং ছাত্রছাত্রীদের দায়িত্বের মধ্যে আমরা সেখানে অন্তর্ভুক্ত করেছি। একটা তো হচ্ছে যে শিক্ষা যে কর্মকর্তা আছেন তিনি তদারকি করেন আর ম্যানেজমেন্ট কমিটি তদারকি করেন। আরেকটা হচ্ছে স্থানীয় কমিটির কথা বলা আছে ওখানে, স্থানীয় জনসাধারণের বিভিন্ন পর্যায়ের জনসাধারণ যারা রাজনীতিবিদ যারা, তাদের অংশগ্রহণে একটা কমিটি বলতে পারি বা একটা কোনো কাঠামো, যে কাঠামো প্রতিদিন গিয়ে দেখবে না কিন্তু মাঝে মাঝে বসবে, স্কুলগুলোকে ডেকে হয়তো বছরে একবার বসবে, স্থানীয়ভাবে একটা মনিটরিং মানে স্থানীয় সামাজিক মনিটরিং, যেটা সামাজিক আন্দোলন কথা মাননীয় মন্ত্রী যেটা বললেন, সেটা সামাজিক আন্দোলনের একটা অংশ হিসাবে স্থানীয় পর্যায়ে সেই কাজগুলি হবে, এটা শিক্ষানীতিতে বলা আছে। তো আমরা আশা করছি যে আইনটা হবে, আইনে অনেকগুলি অন্তর্ভুক্ত করতে হবে এবং কার দায়িত্ব সেটা বলে দিতে হবে আইনে, তারপরে আমরা সেটাকে যদি সঠিকভাবে বাস্তবায়িত করতে পারি, এবং আমি আশা করছি পারবো। ইতিমধ্যে অনেক জিনিস বাস্তবায়িত হয়ে গেছে শিক্ষানীতি, এমনকি শিক্ষানীতি পার্লামেন্টে গৃহীত হওয়ার আগেও কিছু কিছু জিনিস পরীক্ষা ইত্যাদি শুরু হয়েছে। তো আমি আশাবাদী, কারণ এই শিক্ষানীতি প্রণয়ন করতে গিয়ে মাননীয় মন্ত্রী এবং সরকার যেভাবে এটাকে উন্মুক্ত করে দিয়েছিলেন, আমরা তো করতে পারতাম না সরকার যদি আমাদেরকে সেই সুযোগ না দিতেন, এবং আমরা দেওয়ার পরেও আবার সরকার সবার কাছে উন্মুক্ত করেছিলেন। কাজে এই জায়গাটাতে একটা শক্ত জাতীয় ভিত্তি আছে শিক্ষানীতিতে। নানাভাবে মতামত গ্রহণ করা হয়েছে, কিন্তু মতামতগুলোকে গুরুত্ব সহকারে বিবেচনা করে ইনকর্পোরেট করার যে ব্যাপারটা, সেইটা কিন্তু এবার আমরা খুব তীব্রভাবে অনুভব করেছি। এইটি হয়েছে, এইটা করা হয়েছে, যেটা শুরুতে বললেন যে আমাদের দেশে দেখেন সেই 62 সালের প্রথম শিক্ষা নীতির বিরুদ্ধে আন্দোলন হয়েছে একটা গণমুখী বৈজ্ঞান ভিত্তিক শিক্ষানীতির জন্য। আমি প্রথম সেই মিছিল থেকেই আসি, আজও আসি, তো আমার দীর্ঘ অভিজ্ঞতা আছে। তো আমি শুরুতে এটা বলেছিলাম যে আমরা শিক্ষা নীতি করবো কিন্তু দলীয় হবে না, জাতীয় হবে, এবং সেজন্য ওনারা যে ড্রাফট তৈরি করে দেন আমাদেরকে, সেইটা আমরা ওয়েবসাইটে দিই। ওয়েবসাইটে তো সব লোক ঢুকতে পারে না, দেশ বিদেশ থেকে মতামত পাইছে। আমরা কিন্তু 1 বছর ধরে সব ধরনের মানুষের মতামত নিয়েছি,
পত্রিকায় আলোচনা হয়েছে, লেখালেখি হয়েছে, সেমিনার হয়েছে, সভা হয়েছে, সবার মতামত দিছি, ব্যবসায়ী, বাণিজ্য, সব ধরনের যুক্ত, আলেম, ওলামা। এবং আমাদের দেশে যে রাজনীতি অনুপস্থিত কোনো বিষয়ে মানে সরকারি দল বিরোধী দল একমত, আমি প্রধান বিরোধী দল বিএনপির মতামত নিয়ে এসেছি এবং আমি গ্রহণও করছি। যে কারণে এই প্রথম কোনো শিক্ষানীতি, এই 50 বছর আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, কোনো শিক্ষানীতি ঘোষিত হয় নাই যার বিরুদ্ধে পরের দিনই প্রতিরোধের আন্দোলন গড়ে উঠবে। এইবারই শিক্ষানীতি কেউ তার বিরোধিতা করেনি, আলেম, ওলামা, বিএনপি, অন্য সকল দল দেখেন। আমি এবার একটু আপনার কাছে আসি, তারপরে আবার আমি ফিরে আসবো আপনাদের কাছে। লয়ের দৃষ্টিকোণ থেকে কর্পোরাল পানিশমেন্ট এইটাকে মানে কিভাবে আপনারা বিবেচনা করছেন এবং যে রায়গুলো হয়েছে তা কতটুকু সহায়ক হচ্ছে এটা সম্পূর্ণরূপে বন্ধ করার জন্য? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এখানে মানুষের মর্যাদা। আমাদের সংবিধানের অনুচ্ছেদ 19-এ যেটা খুব স্পষ্ট করে বলা হয়েছে যে মানুষের মর্যাদা। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যেরকমভাবে বললেন প্রথমে যে আমাদের প্রথাগত শিক্ষা ব্যবস্থার ভেতরে ছাত্র শিক্ষক সম্পর্কের ভেতরে এই কর্পোরাল পানিশমেন্টের একটা ব্যবস্থা যেন হয়ে আসছিল, এবং এখনকার সময়কার গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এই বর্তমান ব্যবস্থাগুলো যেন এই প্রথাগত যেই তথাকথিত মূল্যবোধ হতে পারে তার সাথে যেন কনফ্লিক্টিং না হয়, এটা খুব গুরুত্বপূর্ণ। যেমন আমরা যেমন দেখতে পাই যে ঔপনিবেশিক সময় থেকে শুরু করে শিক্ষকদের সামাজিক অবস্থান এবং সেই সাথে ছাত্রদের সাথে সম্পর্ক যেরকমভাবে ছিল সেখান থেকে হয়ে এসছে বর্তমান সময় পর্যন্ত। স্বাধীন বাংলাদেশ এবং সংবিধান এই সুবিধা শুধুমাত্র তো কোনো নির্দিষ্ট আলাদা আলাদাভাবে বা বয়োজ্যেষ্ঠদের জন্য নয়, শিশুদের জন্য এই মর্যাদার যেই কমিটমেন্টটা সেটাও আমাদের জন্য খুবই প্রাসঙ্গিক এবং সেটাকে নিশ্চিত করতে হবে। তো প্রসঙ্গত আসছে যে মামলার কথাটা যে আপনি বললেন যে ময়মনসিংহে একবার এক সরকারি উচ্চ বিদ্যালয়ে এক ছাত্রের উপরে মানুষ শারীরিক নির্যাতনের প্রেক্ষিতে মামলা করা হয় হাইকোর্টে জনস্বার্থে। আইন সালিশ কেন্দ্র এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট এই দুটো সংগঠন এটা মামলা করে। তো এই মামলা চলাকালীন সময়ে এরপরে কোর্ট মামলা চলাকালীন সময়ে কিছু নির্দেশনা দেন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং সরকারি অফিসগুলোকে যে জানানোর জন্য যে বর্তমান অবস্থাকে, এবং ওই মামলা চলাকালীন সময় বারবার করে বিভিন্ন পত্রিকায় আসতে থাকে একের পর এক, এবং জাজমেন্টটা যেটা আমরা পেয়েছি সেই জাজমেন্টের একটা বিরাট অংশ জুড়ে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল ঘটনাগুলোর কথা বারবার করে এসছে। কিন্তু আমি এখানে একটা জিনিস বলি, এগুলো কি রিপোর্টেড হয় ঠিক মতো? কারণ অন্য একটা ব্যাপার থাকে, যখন একটা বাচ্চা পানিশমেন্ট পাচ্ছে সেই পানিশমেন্টকে কেন্দ্র করে যে একটা লিগ্যাল অ্যাকশনে যাবে এটা কিন্তু বাবা মারা যেতে চায় না। সুতরাং লিগ্যাল অ্যাকশন যখন নিচ্ছেন তার ইম্প্যাক্টটা সবসময় পজিটিভ হচ্ছে, এটা কি আমরা বলতে পারি? এই বিষয়টাই বারবার কয়েকবার করে এসছে। যেমন এরকম হয়েছে যে কোনো একটা ব্যাপার যখন লিগ্যাল অ্যাকশনে যাওয়ার প্রসঙ্গ এসছে তখন শিক্ষকের পক্ষ থেকে এসে বলা হচ্ছে যে বাবা মা এবং শিক্ষকের মধ্যে এক ধরনের সমঝোতা হয়েছে এবং বাবা মা বলছেন যে আমার এই ব্যাপারে কোনো আপত্তি না। আমি একটা আইনের প্রসঙ্গে আসি খুব স্পেসিফিক্যালি। এই রায়টা চলাকালীন সময়ে আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা নীতিমালা পাই। সেই নীতিমালাটা হলো শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক এবং মানসিক শাস্তি রহিতকরণ নীতিমালা 2011। তো এই নীতিমালাতে খুব স্পেসিফিক্যালি শারীরিক শাস্তি বলতে কি বুঝাবে 11টা পয়েন্ট করে বলা হয়েছে এবং মানসিক শাস্তির কথা বলা হয়েছে। এই বলা হয়েছে যে এই মানসিক শাস্তিগুলো এবং শারীরিক শাস্তি যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষক দেন তাহলে সেটাকে অসদাচরণ হিসেবে চিহ্নিত করা হবে। এবং সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979 এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা এবং আপিল বিধিমালা 1985 অনুযায়ী তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন এবং আপনার যে শাস্তিমূলক ব্যবস্থা সেখানে নেওয়া হবে। এবং যাদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়, বেসরকারি বিদ্যালয়, তাদের ক্ষেত্রে বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী এবং শিশু আইন 1974 অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই প্রসঙ্গে আমাদের জাজমেন্টে, হাইকোর্টের জাজমেন্টে আমরা একটা অবজারভেশন পাই, কোর্ট প্রশংসা করেছেন এই নীতিমালাটার, কিন্তু পার্থক্য এখানে একটা বৈষম্যমূলক ব্যবস্থা রয়েছে যে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা সরকারি স্কুলের টিচার তাদের জন্য হচ্ছে সরকারি বিধিমালা শৃঙ্খলা ভঙ্গজনিত অপরাধে তারা শুধুমাত্র তাদের এমপ্লয়মেন্টের সেক্টরে সাজাটা পাবেন, আর বেসরকারি বিদ্যালয়ে তারা সরাসরি ফৌজদারিতে সোপর্দ হবেন এবং ফৌজদারি আদালতে বিচার হবে। এখানে যে একটা পার্থক্য, এই পার্থক্যের জন্য কোর্ট রায়ের শেষে রিকমেন্ড না ডিরেকশন দিয়েছেন গভর্নমেন্টকে যে যেন এই ব্যাপারে সমন্বিতভাবে যেন একটা রুল ফ্রেম করা হয়। রুল ফ্রেম করা হয় যেন
এই যে কোনো বিদ্যালয়ে যদি ছাত্রদের প্রতি এই ধরনের শাস্তি দেওয়া হয় শারীরিক এবং মানসিক, সেটাকে অসদাচরণ হিসেবে বিবেচনা হবে এবং তার জন্য শাস্তিমূলক ব্যবস্থা সবারই এক ধরনের শাস্তি হবে। সবার এক ধরনের জন্য শাস্তি বন্ধ করলেই একটা প্রসঙ্গ চলে আসছে, সেটা হচ্ছে পজিটিভ ডিসিপ্লিন। যে শিক্ষা পদ্ধতির মধ্যে এমন কিছু চেঞ্জ আনতে হবে যেটাকে আমরা বলছি পজিটিভ ডিসিপ্লিন, অর্থাৎ বাচ্চাদেরকে খুব বেশি আকৃষ্ট করে স্কুলের দিকে। এই পজিটিভ ডিসিপ্লিন সম্পর্কিত সরকারের শিক্ষা পদ্ধতি পরিবর্তনের কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা? প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা, এটা দিয়ে আমাদের দেশের নতুন প্রজন্মকে এই আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে তৈরি করা যাবে না। তাদেরকে নেতৃত্ব দিয়ে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাওয়ার যে যোগ্য নাগরিক, সেটা করা যাবে না। আমি এর মধ্যে সবই ঢুকাই নিচ্ছি, কিন্তু প্রচলিত শিক্ষা মানে বইয়ের পাঠ্য এবং এই যে শৃঙ্খলা ইত্যাদি বিষয়। তাহলে আমরা কি চাই? আমরা চাই আধুনিক শিক্ষা, মানসম্মত শিক্ষা, যুগোপযোগী শিক্ষা। যে শিক্ষা অর্জন করতে পারলে আধুনিক জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি আয়ত্ত করতে পারবে এবং প্রয়োগ করতে পারবে। এবং সেই সঙ্গে আমরা চাই আমাদের নতুন প্রজন্মের মধ্যে নৈতিক মূল্যবোধের জাগরণ। তাহলে পরে আমরা শিক্ষকদেরকে সেইভাবে ট্রেনিং দিচ্ছি, পাঠ্যপুস্তকে সেই রকম বিষয়গুলো আনার চেষ্টা করতেছি এবং সামাজিক যে সহযোগিতাগুলো সেভাবে নিচ্ছি। এই যেমন বলা হলো স্কুলের, আমরা কিন্তু স্কুলের মেয়েদের প্রতি যে অত্যুক্তি করা হয়, তার জন্য কিন্তু আমরা এই উপলক্ষে সমস্ত স্কুলে কমিটি করছি। যদি আইনি ব্যবস্থা নিচ্ছি, আমি বলছি নাও, সামাজিক আন্দোলন করতে হবে। তাতে অভিভাবক, পরিচালক, শিক্ষক, এলাকার অফিসার, রিটায়ার্ড